ফুটবল যদি রূপকথা হতো তাহলে হয়তো দৃশ্যটা এমন হতো না। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বিকেলটা লিওনেল মেসির জন্য কোনো রূপকথা বয়ে আনেনি, এবং লিওনেল মেসি তার ষষ্ঠ বিশ্বকাপটি খেললেন। ডেফিনেটলি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে তো সেরা পারফরমেন্স তিনি দিয়েছেন, কিন্তু শেষ ম্যাচটা এত বাজেভাবে হারতে হবে আর্জেন্টিনাকে, বা এমন পারফরমেন্স তারা দেবেন যেটা আসলে পুরো বিশ্ববাসীকে হতাশ করেছে। অন্যদিকে স্পেন, লামিন ইয়ামালের কথা যদি বলি, 19 নম্বর জার্সিতে 19 বছর বয়সে 19 জুলাই বিশ্বকাপ জিতলেন, এবং তার প্রথম বিশ্বকাপ। এটা হয়তো বিশ্বকাপে ডেফিনেটলি বা ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা। অন্যদিকে লিওনেল মেসি কি আবারও বিশ্বকাপ খেলবেন? তিনি আসলে কি হবে, তার কি করবেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। এবং লিওনেল মেসি সবার জন্য অনেক বেশি অন্যরকম এক তারকা, কারণ তিনি সর্বকালের সেরা ফুটবলার এটা বলা হয়ে থাকে, এবং এটা কিন্তু সর্বজন স্বীকৃত। তার থেকেও বড় বিষয় যে লিওনেল মেসির মুখের যে হাসি, সেটা আমরা সবসময় দেখে অভ্যস্ত, কিংবা আনন্দ অশ্রু। ফাইনাল ম্যাচ শেষে যখন সবাই উল্লাসে মেতে উঠেছে, ঠিক সেই মুহূর্তে যখন লিওনেল মেসি পড়ে রয়েছেন মাটিতে, বসেছিলেন, কিছু বলছিলেন না, এবং তার চোখ দিয়ে পানি পড়ছিল, ওই মোমেন্টটা আমার মনে হয় যে কোনো ফুটবল লাভারের কাছেই ভালো লাগেনি। অন্যদিকে এত উল্লাস, যারা খুব ভালো খেলেছে তাদের হাতে কিন্তু বিশ্বকাপটা উঠেছে। যদিও ভীষণ খারাপ লেগেছে এমিলিয়ানো মার্টিনেজের জন্য। এমিলিয়ানো মার্টিনেজ এত ভালো খেলেছেন, এতগুলো গোল সেভ করেছেন, না হলে কিন্তু সংখ্যাটা বা পরিসংখ্যানটা অন্যরকম হতে পারতো, বা স্কোর লাইনটা হয়তো আলাদা হতে পারতো। অন্যদিকে বলতে হবে উনাই সিমন, তার জন্য খুবই লাকি এবারের বিশ্বকাপ, যদিও সেই পর্যন্ত আসলে বল যেতে দেয়নি ডিফেন্স। যাই হোক, সবাইকে ওয়েলকাম করছি টেলিক্যাশ প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছি মো, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড অ্যানালিস্ট এম কায়সার। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। মেসির ব্যর্থতার কারণ, এটা দিয়ে শুরু করি আজকে। কেমন আছেন আপনি? জি ভালো, তবে যেরকমভাবে একটা ফুটবল ম্যাচ দেখার জন্য বা ফাইনাল ম্যাচ যেরকমভাবে একটা খুবই আমেজপূর্ণ বা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে সেটার জন্য অপেক্ষা করেছিলাম, সেটা হয়নি। এক অর্থে কিন্তু বলা যেতে পারে একতরফা একটা ম্যাচ হয়েছে একেবারেই। এই ম্যাচে ধরুন আপনি ফাইনালের জন্য এরকম ম্যাচ আমরা কিন্তু দেখতে খুব একটা ছিলাম না, অভ্যস্ত ছিলাম না বা প্রস্তুত ছিলাম না, কারণ দুদলই কিন্তু ফাইনালে আগে বেশ এক্সাইটিং ফুটবল খেলে এসেছে। বিশেষ করে আর্জেন্টিনা তো অবশ্যই, আপনি দেখবেন যে আর্জেন্টিনা বেশ কয়েকটা ম্যাচে প্রায় হারার মুখে ছিল, সেখান থেকে কিন্তু তারা জিতে ফিরে এসেছে শেষের দিকে গোল খেয়ে। তারপরে তারা কিন্তু সেখান থেকে দুর্দান্ত কায়দায় একটা কামব্যাক করেছে। এই ম্যাচেও তারা গোল খেয়েছে, কিন্তু যে সময়টা গোল খেয়েছে সেই সময়টা কামব্যাক করার সুযোগটা তেমন বেশি তাদের সামনে ছিল না। 12 থেকে 14 মিনিটের মতো সময় ছিল। আর যেহেতু দলটা স্পেন, যে দলটা এখন পর্যন্ত পুরো এই বিশ্বকাপে একটা গোল খেয়েছে, পুরো টুর্নামেন্টে 7টা ম্যাচে 8টা ম্যাচ খেলেছে, মাত্র গোল খেয়েছে একটা। এটা দিয়ে বোঝা যায় যে, এবং সেটাও কিন্তু ভুলবশত গোলটা ছিল। রাইট, এটা ডিফেন্ডারদের ভুলবশত একটা গোলটা হয়েছিল, এবং এটা বোঝা যাচ্ছে যে তাদের ডিফেন্স লাইন কত স্ট্রং, তাদের গোলকিপার কত ক্লিন শিট, তাদের গোলকিপার কত স্ট্রং। সবকিছু মিলে এই ম্যাচের জন্যে আপনার স্পেন যেরকমভাবে একটা পরিকল্পনা নিয়ে খেলে এসেছিল যে তাদের খেলাটা খেলবে এবং প্রতিপক্ষকে খেলতে দেবে না, ঠিক সেটাতে তারা পুরোপুরিভাবে সক্ষম হয়েছে। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে স্পেন যে ধরনের খেলা খেলবে সেটা তো আর্জেন্টিনা জানতো, তাহলে তারা কেন প্ল্যান বিটা করেনি? এক্স্যাক্টলি, প্ল্যান বি একটা করেছিল তারা, কিন্তু তাতেও তারা সফল হয়নি। তো সবকিছু মিলে এই ম্যাচের জন্য, ফাইনাল ম্যাচের জন্য যেরকমভাবে একেবারে ট্যাকটিশিয়ান যেরকমভাবে গঠন করার উচিত ছিল স্পেনের, ঠিক তারা সেটাই করেছে। কোন সময় কোন খেলোয়াড়কে নামাতে হবে, খেলোয়াড় চেঞ্জের যে বিষয়টা, সেটাও তারা এক্সেলেন্ট কায়দায় করেছে। আর স্পেন তাদের যে খেলার যে স্টাইল ছিল, যে আপনার হাই প্রেসিং ফুটবল, আপনি পজিশনাল প্রেসিং ফুটবল, এবং সেই সঙ্গে এই 5 সেকেন্ড কাউন্টার প্রেসিং যেটা রয়েছে, সেটাও কিন্তু তারা দুর্দান্তভাবে এক্সিকিউট করেছে। আপনি সবকিছু করতে পারেন, দেখবেন যে অনেক প্ল্যান নিয়ে এসেছেন, কিন্তু সেই প্ল্যানটা যদি আপনি এক্সিকিউট করতে না পারেন, তখন কিন্তু সেখানে ধরা খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে। বাট স্পেনের ক্ষেত্রে সেটি হয়নি। স্পেন জানে যে তাদের শক্তিটা কোথায়, তারা সেই শক্তিটার প্রচলন এখানে করেছে, পুরোপুরিভাবে করেছে, এবং পুরোভাবে কিন্তু সফল হয়েছে, যেটা আর্জেন্টিনা তাদেরকে কখনোই দুশ্চিন্তায় ফেলতে পারেনি। আপনি হয় কি, যখনই এই ধরনের একটা বড় ম্যাচে খেলতে নামবেন, যেখানে ফাইনাল ম্যাচ বা সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবেন, সেখানে যদি আপনি প্রতিপক্ষের উপরে একটা চিন্তার ছায়া ফেলতে না পারেন বা প্রতিপক্ষকে একটু চিন্তায় রাখতে না পারেন, তখন প্রতিপক্ষ আপনার উপর কিন্তু আক্রমণ করে বা আপনাকে ধরাশায়ী করার সব ধরনের চেষ্টাটুকু করবে, যেটা স্পেন করেছে খুব দক্ষতার সঙ্গে। আমি বলবো তারা ঠিক যেভাবে আপনার ফ্রান্সের বিরুদ্ধে যে কৌশল নিয়ে খেলেছিল, একই কৌশল একই স্ট্র্যাটেজি কিন্তু এখানে তারা খেলেছে এবং সফল হয়েছে।
এটা একেবারেই একমত। তারপরেও কিন্তু গতদিন যখন আমি অন্য শোগুলো করছিলাম প্রি শো, তখন বলা হচ্ছিল যে একটা 50-50 ম্যাচ হবে, কারণ শুরুতে শুধু লিওনেল মেসি দলটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি যে দলের বাকিরাও গোল করছেন, সেখানে ম্যাক অ্যালিস্টার গোল করছেন, রোমেরো গোল করছেন, আলভারেজ গোল করছেন, মার্টিনেজ গোল, হ্যাঁ এনজো গোল করেছেন, মার্টিনেজ গোল করেছেন। সো সব মিলিয়ে মনে হচ্ছিল যে এরা তো খুব ভালো খেলবে। এবং তার আমরা লাস্ট একটা ম্যাচে দেখেছি ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে, যে তারা আসলে যখন সিমিওনিকে নামানো হলো, সে কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন, এবং এটাও একটা মানে টেকটিক্যাল একটা অন্যরকম ব্যাপার ছিল স্কালোনির। বাট এখানে গুরু শিষ্যর বিষয়ে রয়েছে, একদিকে লুইস দে লা ফুয়েন্তে, অন্যদিকে লিওনেল স্কালোনি, কিন্তু কোথায় যেন সবকিছু একটা এলোমেলো ছিল। মানে এটা খুব দুঃখজনক যে ফাইনাল ম্যাচ, বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলছে স্পেনের এগেনস্টে। উইনো স্পেন খুব শক্তিশালী দল, তারপরেও মানে তাদের শর্টস অন টার্গেট 0, অন্যদিকে 11। এটা কি মেনে নেওয়া যায়? এবং পাসেসের সংখ্যা কিন্তু অর্ধেকেরও বেশি, 800 সামথিং, অন্যদিকে 400 সামথিং। রাইট, আপনি এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেটা হলো যে 90 মিনিটের মধ্যে যদি আপনি প্রতিপক্ষের জালে একটা অন টার্গেট শট করতে পারবেন না, তাহলে আপনি এই ফাইনাল ম্যাচ খেলতে নেমেছেন কেন? আপনি তো জেতার জন্য তাহলে নামেননি। আমার কাছে পুরো ম্যাচটা দেখে মনে হয়েছে যে, বিশেষ করে প্রথম 90 মিনিট দেখে মনে হয়েছে যে এই ম্যাচে জেতার জন্য খেলছে একটা দল স্পেন, আর এই ম্যাচে বলের পিছে পিছে দৌড়াচ্ছে শুধুমাত্র একটা দল আর্জেন্টিনা। এবং এই যে আমরা মানে পাসিং, তাদের পাসিংটা এত নিখুঁত পাসিং হয়েছে এবং এত বেশি পাসিং হয়েছে, এই পাসিং এর কারণে কিন্তু আপনি আর্জেন্টিনাকে তারা এক করতে বিরক্ত করে ফেলেছিল। এবং এই বিরক্তর কারণে আর্জেন্টিনা দেখবেন যে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেছে। আপনি এক ধরনের একটা বডি কন্টাক্ট, যে ফুটবল পুরো টুর্নামেন্ট পুরো ম্যাচ জুড়েই কিন্তু খুব মানে মেরে খেলেছে, তারা দেখতেও খুব দৃষ্টিকটু ছিল। এটা খুবই দুঃখজনক যে ফাইনালে এসে আর্জেন্টিনা 5টি ইয়েলো কার্ড খাবে, স্কালোনি সহ। এবং স্কালোনি কিন্তু লাস্ট যে বিশ্বকাপ, কাতার বিশ্বকাপেরও কোয়ার্টার ফাইনাল নেদারল্যান্ডসের বিপক্ষে ইয়েলো কার্ড খেয়েছিলেন। এবারে এসে আবার এনজো ফার্নান্দেজ তিনি রেড কার্ড পেলেন, অন্যদিকে ম্যাচ শেষ হবার পরে গিয়ে পারদেস আবারও রেড কার্ড পেলেন। সো পুরো বিষয়টাই খুব হতাশাজনক। রাইট, আপনি হয় কি যে যখন আপনি আপনার খেলাটা খেলতে পারবেন না, বা আপনি যখন দেখবেন যে ওই যে পাসিং এ পারছেন না, চোর পুলিশের মতো আপনাকে স্পেন আপনার পুলিশ সেজে আপনাকে চোরের মতো কিন্তু শুধু বলের পিছে পিছে দৌড়াচ্ছে, আপনি তাদের সাথে বলিং পাসিংও পারছেন না, বল কন্ট্রোলও পারছেন না, পজিশনও পারছেন না, কোনো দিকে যখন পারছেন না, তখন একটা কাজ করবেন, সেটা হলো যে আপনি তাকে ধাক্কাধাক্কিটা করবেন অথবা মেজাজটা হারিয়ে ফেলবেন। এই কাজটুকু এই সমস্যা পড়েছিল আর্জেন্টিনা, যে তারা কিন্তু বেশ কয়েকবার মেজাজ হারিয়ে ফেলেছে। এবং দেখবেন যে আপনি এমন কিছু ফাউল করেছে, যে ফাউল আপনি খুবই সহিংস আচরণের মতো হয়ে যায়। বিশেষ করে আপনার এনজো ফার্নান্দেজ যে প্রথম ফাউলটাতে তার এটা অভিনয় করেছিলেন, তিনি ফাউল আদায় করার জন্য তিনি একটা অভিনয় করেছিলেন, এই কারণে হলুদ কার্ড তিনি পেয়েছিলেন। কিন্তু পরের যে ফাউলটা করেছেন, সেই ফাউলটা খুবই সহিংস এক ধরনের আচরণ ছিল। সেটা যদি আপনি যাকে কুবার্সিকে তিনি আক্রমণ করছেন, কুবার্সি অনেক স্পিডে দৌড়ে আসছিলেন, তিনিও স্পিডে দৌড়ে গিয়ে তার পায়ে কিন্তু মেরেছেন। সো বল ছাড়া তার পায়ে মেরেছেন, এবং খুব জোরে লেগেছে তা কিন্তু না, কিন্তু তার যে সহিংসতা ছিল, আচরণটা ছিল, অ্যাটিটিউডটা ছিল, রাইট, অ্যাটিটিউডটা ছিল আর সহিংসতা ছিল। তার মানেটা হলো যে আপনি প্রতিপক্ষকে কিন্তু একেবারে পর্যদস্ত করতে চাচ্ছেন, অথবা প্রতিপক্ষকে আপনি বড় ধরনের ধাক্কা দিতে চাচ্ছেন, আঘাত করতে চাচ্ছেন। এটা আপনি খেলার স্পিরিটের সঙ্গে যায় না। এই কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়েছেন, এবং দুটো হলুদ কার্ডের জন্য একটা লাল কার্ড পেয়েছেন। যদিও সেটা ম্যাচের একেবারে নির্ধারিত সময়ের শেষের দিকে এসেছিল, কিন্তু সেটা একটা ম্যাচের টার্নিং পয়েন্ট। ওখানে বোধহয় অনেকটাই পিছিয়ে গেছে, না হলে হয়তো অবশ্যই আমি বলবো যে সেখানে অবশ্যই একটা টার্নিং পয়েন্ট। কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে এই ম্যাচে আর্জেন্টিনা তো আপনি কোনো ধরনের কোনো অ্যাটাক করতে পারেনি দেখে, কিন্তু আপনি প্রথম 90 মিনিটে কোনো গোল পোস্টে তাদের অন টার্গেটে কোনো শটই হয়নি। ওয়াইরাস আপনি অন্যদিকে যদি দেখেন, তখন এই স্পেন যেটা করেছে সেটা হলো যে আপনি আক্রমণ করেছে, এবং বাধ্য হয়েছে সে আক্রমণ ঠেকানোর জন্য শুধু ব্যতিব্যস্ত থেকেছে আর্জেন্টিনা। মানে আক্রমণ করার জন্য যে সুযোগটা লাগবে, সময়টা পাবে, সেই সময়টুকু তারা পায়নি। আরেকটা বিষয়টা ছিল, সেটি হলো যে দেখবেন যে আপনি যখনই আর্জেন্টিনার পায়ে বল গিয়েছে, তখন 3-4 সেকেন্ডের মধ্যে সেই বলটা তারা রিগেইন করার চেষ্টা করেছে, অর্থাৎ আর্জেন্টিনাকে খেলতেই দিবে না। এটা গুলো একটি দিক। আরেকটি দিক হলো তারা জোনাল মার্কিং গুলো এমন ভাবে করে রেখেছিল যাতে আপনি আর্জেন্টিনা নিজেদের মধ্যে পাস আদান প্রদান করতে না পারে। শুধুমাত্র আপনি পাস আদান প্রদান করেছে, কিন্তু আপনার ম্যাক্সিমাম পাস মানে পারফেক্ট পাস আদান প্রদান করেছে স্পেন। তো এই জিনিসগুলি কিন্তু আর্জেন্টিনাকে ভুগিয়েছে অনেক, যে তারা এমনিতে স্পেনের সঙ্গে এমনিতে পারছে না, নিজের খেলাটাও খেলতে পারছে না। মেসি এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলেন, কিন্তু কখনো তিনি দেখবেন যে কোনো সময় তাকে কিন্তু বিপজ্জনক মনে হয়নি। ওয়াইরাস মেসি কিন্তু অনেক সময় ফাঁকা জায়গায় ছিলেন, এমন না যে তাকে আপনি ম্যান মার্কিং করে একদম রেখে দেওয়া হয়েছে, দুজন তার জন্য দাঁড়িয়ে রয়েছে, তাও কিন্তু না, তিনি ফাঁকা জায়গায় ছিলেন। কিন্তু তারপরেও তিনি সেরকম ভাবে মানে জ্বলে উঠতে পারেননি। তার অন্যতম কারণটা দুটো। একটা হলো যে তার কাছ থেকে যে লাইন থেকে পাস যাওয়ার কথা, সেই পাসটুকু তিনি পাননি, সেই পাসের রাস্তাটা ব্লক করা ছিল। আর তিনি যাকে পাস দিবেন সেই রাস্তাটাও ব্লক করা ছিল। তো দুই সাইডে কিন্তু আপনি ব্লক করে স্পেন খেলেছে, এর ফলে মেসিকে খুব একটা কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি। মেসি একটা গোল করলেন, যদি ওটা মুখে না লাগতো, আমার প্লেয়ারটার নাম এই মুহূর্তে মনে নেই, এবং নাকে গিয়ে লাগলো, আমার ধারণা ওই বলটা হয়তো শট অন টার্গেট হতো।
রাইট, সেটা চেষ্টা করেছিল। আপনি দেখুন তখন খেলার কত 3 থেকে মানে খেলা শেষ হওয়ার জন্য তখন খুব 3 বেশি থেকে সময় 3 নেই, থেকে 117 মিনিট, 117 মিনিটে গিয়ে আর্জেন্টিনা একটু জ্বলে উঠেছিল এবং একটা কর্নার থেকে এবং একটা ক্রসিং থেকে আপনি কিন্তু মাইনাস এসেছিল এই পাশে, কিন্তু সেখান থেকে স্পেনের ডিফেন্ডাররা খুব সতর্ক ছিলেন, তারা একটা কর্নারের বিনিময়ে রক্ষা করে দিয়েছেন এবং বেশ কয়েকটা আপনার গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা একেবারে শেষ মুহূর্তে। তখন খুব বেশি প্রেস তারা দিচ্ছিল, কিন্তু সেটাও কাজে লাগতে পারেনি। আর আর্জেন্টিনা এই স্পেন যেটা করেছে, স্পেন কিন্তু আপনি শুরু থেকে অ্যাটাকিং এর মধ্যে ছিল এবং প্রচুর সুযোগ তারা তৈরি করেছে, কিন্তু এই গোলে তারা এক গোলে জিতেছে। এই গোলটা কিন্তু আপনি আরো 3-4 গোলে হতে পারতো, কারণ এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে গোল ঠেকিয়েছেন, 8টি হতে পারতো অনায়াসে, বাকিগুলো আমি বাড়ি দিলাম। না সেটাই আর কি, গোলকিপারের কাজ তো গোল ঠেকানো, কিন্তু তারপরেও তিনি অনেক গোল শট ঠেকিয়েছেন, দুর্দান্ত সব শট এবং এই যে কোনো একটা মানে বিশ্বকাপের ফাইনালে 11টা গোল মানে শট তিনি ঠেকিয়েছেন, 11টা শট ঠেকিয়েছেন। দ্যাট মিনস এটা কিন্তু রেকর্ড। 11টা শট তিনি সবগুলো শট নাও ঠেকাতে পারতেন, কিন্তু বেশ কয়েকটা শট যে ছিল যেগুলো কিন্তু নিশ্চিতভাবে গোল হতে পারতো, এবং তিনি সেখানে দাঁড়িয়ে যেটা করেছেন সেটা হলো যে গোল যখনই আপনি দেখবেন যে কেউ শট নিতে যাচ্ছে, তখন তিনি অ্যাঙ্গেলটা এমনভাবে চেঞ্জ করেছেন যাতে আপনার কর্নারের যে মানে গোল পোস্টের যে কোণ, এই কোণটা একটু ছোট হয়ে গিয়েছে, এর ফলে তিনি সহজভাবে বল ধরতে পেরেছেন, অনেকটা ফিস্ট করতে পেরেছেন। হেড এত সামনে থেকে হেড এসেছে, সেই হেডও তিনি কোলে নিতে পেরেছিলেন, কিন্তু যে শটে গোল হয়েছে সেই শটটা ঠেকানোর ক্ষমতা কিন্তু কারোর ছিল না, কারণ এত সুন্দর একটা প্ল্যানিং ছিল। পারোর শট এসেছে এই পাশে, নিকু হেড করে যে ব্যাকে নামালেন, এটা অন্য কেউ হলে দেখতেন যে আপনি ব্যাকে না নামিয়ে হেড করে তিনি কিন্তু পোস্টে হেড করতে পারতেন, যাতে গোল করার জন্য একটা চেষ্টা থাকতো। কিন্তু স্পেনের যে জিনিসটা হয়, যে স্পেনের যে পাসিং ফুটবল, এরা কিন্তু আপনার অনেক বেশি পাস খেলে এবং অনেক সময় কিন্তু আপনার যেটি আমি বলি যে ফ্যান্সি পাসিং, আপনি দেখবেন যে ফ্যান্সি পাসিংও খেলে। অনেক সময় দেখবেন যে আপনি গোড়ালি দিয়ে তারা কিন্তু ব্যাক পাস করে দিচ্ছে, ব্যাক হিল করে দিচ্ছে, পাস কিন্তু ঠিকই চলে যাচ্ছে। কারণটা হলো যে তারা জানে যে তাদের খেলোয়াড় কোন জায়গায় রয়েছে, এটা তাদেরকে ঘুরে তাকাতে হয় না বা তাকাতে হয় না সেরকম ভাবে, মাথা নিচু করেও তারা কিন্তু আপনার পাসিং যেটা করে সেটা কিন্তু একেবারে পারফেক্ট লোকের কাছে চলে যায়। তো এই যে পাসিং, নিখুঁত পাসিং, এই নিখুঁত পাসিং কিন্তু আপনি যখনই খেলতে চাইবেন, তখন অন্য যে যারা প্রতিপক্ষ থাকে তারা এক অর্থে কিন্তু হতাশ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, তোর বলই তো আমি পাচ্ছি না, তখন তারা মারামারি শুরু করে দেয় বা মেজাজ হারিয়ে ফেলে তারা। আর্জেন্টিনা এই কাজটুকু করেছে, আর যখনই তারা এই কাজটুকু করেছে তখন তারা ম্যাচের যে ফোকাসটা প্রয়োজন, যে মনোযোগটা প্রয়োজন, যেভাবে আপনাকে বল উদ্ধার করার প্রয়োজন, সেই কৌশল থেকে তারা সরে এসেছে। আপনি দেখবেন যে যখনই কেউ একটু বলে না যে রেগে গেলেন তো হেরে গেলেন, তো এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। তারা অতিমাত্রায় উত্তেজিত হয়ে গিয়েছিল এবং এর ফলে তারা যে ছন্দে বা যে ছকে খেলার কথা ছিল সেই ছকের মধ্যে তারা খেলতে পারেনি, উল্টো পাল্টা খেলতে শুরু করে দিয়েছে। তারপরে আমি বলবো যে আর্জেন্টিনা শুধুমাত্র একটা গোল খেয়েছে, এটার জন্য আপনার ঠিক যেরকম ভাবে এমিলিয়ানোকে কৃতিত্ব দিতে হবে, গোলকিপারকে, ঠিক একই রকম ভাবে আপনার এই আর্জেন্টিনার যে ডিফেন্স লাইন যেটা ছিল, সেই ডিফেন্স লাইনও কিন্তু আপনি লো ব্যাক ডিফেন্স করেছে এবং তারা ভালোই সামাল দিয়েছিল এখানে। কিন্তু আপনি যখন ঝড়ের পর ঝড় আক্রমণের ঝড় আসতে থাকবে, বন্যার পর বন্যা আক্রমণের আসতে থাকবে, তখন আপনি কটা ঠেকাবেন? তো এতগুলা ঠেকাতে পেরেছেন, একটা পারেনি সেরকম ভাবে। তারপর আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনা যেরকম ভাবে পুরো ওয়ার্ল্ড কাপে যেরকম কামব্যাক করে একটা খেলতে এসেছিল, যে জোশ দেখিয়েছিল, জেতার জেদ দেখিয়েছিল, এই ম্যাচে জেতার জেদ তাদের মধ্যে ছিল না। মূলত আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে প্রথমে যখন তারা দেখছে যে তারা আর স্পেনের সাথে পারছে না, তখন তারা যে কাজটুকু করেছে সেটা হচ্ছে ম্যাচটা একটু ডিপে নিয়ে যাওয়ার জন্য, যে ম্যাচটা যত দেরিতে নিয়ে যাওয়া যায়, টাই ব্রেকারে যাওয়ার আগে তো আপনাকে 30 মিনিটে খেলতে হবে, অতিরিক্ত সময় তারা নেওয়ার জন্য চেষ্টাটুকু করেছিল তারা, এবং সেটা এক অর্থে তাদের করতে তারা বাধ্য হয়েছে। কারণটা যখন আপনি এনজো যে লাল কার্ডটা পেলেন, 11 জনকে নিয়ে আপনি পারছেন না স্পেনের সঙ্গে, আর একজন যখন শর্ট হবে তখন তো আরো বেশি বিপদে পড়বেন। তো সবকিছু মিলে তারা সেই প্ল্যানটাই ছিল যে কোনো মতে যদি আপনি এক্সট্রা টাইমটাও পার করা যায়, তাহলে এমিলিয়ানো তাদেরকে হয়তো টাই ব্রেকারে উদ্ধার করে দিবেন। কিন্তু তার আগে তো আপনি ফেরান তোরেস যে গোলটা করেছেন, দুটো গোলও কিন্তু হতে পারত, একটা অফসাইড এবং একটা ফাউল হয়েছে। অফসাইড এবং ফাউল হয়েছে দুটোই পারফেক্ট। কারণটা হলো যে অফসাইড আমি দেখেছিলাম, অফসাইডটা তার কাঁধ একটু বেরিয়ে গিয়েছিল, এই আপনি লাস্ট ডিফেন্ডারের তুলনায় তার কাঁধটা একটু বেরিয়ে গিয়েছিল, এই কারণে তিনি অফসাইড হয়েছেন। আর ফাউলটা যেটা ছিল, দ্যাট ওয়াজ অলসো ফাউল, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে বিল্ড আপের সময় ওতামেন্দির পায়ে কিন্তু ফাউল করেছিলেন মেরিনো বা সামওয়ান, কেউ একজন ফাউল করেছিলেন, এবং সেই কারণে আপনি রেফারি সেটা গোল বল জালে যাওয়ার আগে কিন্তু রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছিলেন। এটা অনেকে হয়তো খেয়াল করেন নাই, কিন্তু গোল যখন আপনি নিকো উইলিয়ামস সেখানে ফাঁকা জায়গায় বল পেয়ে গোল শট নিয়েছেন, বল কিন্তু শট নেওয়ার আগে তিনি কিন্তু বাঁশি বাজিয়েছিলেন। দ্যাট মিনস তিনি
এই ফাউলটা কাউন্ট করেছেন এবং পরে দেখা গিয়েছে যে ঠিকই যে আপনি বিল্ড আপের সময় ওতামেন্দির পায়ের উপর একটা পাড়া দিয়েছিলেন আপনার মেরিনো খুব সম্ভবত, তো এই কারণে সেটা ফাউল ছিল। বল জালে গেলেও সেটা গোল হয়নি। 3টা গোল হতে পারতো, 3বারই বল জালে গিয়েছে কিন্তু গোল হয়েছে একটি। যাই হোক, বাট সবচেয়ে বড় বিষয় যে স্পেন জয়লাভ করেছে, আবারও তারা বিশ্বকাপ আমি মনে করি দে ডিজার্ভ, দে আর দ্য বেস্ট টিম, দে আর দ্য বেটার টিম, বেটার টিম ইন দিস ম্যাচ। এবং আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে বেটার টিমেরই জেতা উচিত। এবং অদ্ভুত ব্যাপার যে বিশ্বকাপে তারা সবচেয়ে বড় দুটো দলকেই হারিয়ে বিশ্বকাপটা পেয়েছে, সেমিফাইনালে ফ্রান্স, ফাইনালে আর্জেন্টিনা। এটাও কিন্তু একটা অন্যরকম ব্যাপার। আমি একটু চলে যাবো এমিলিয়ানো মার্টিনেজের গত বিশ্বকাপের যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছিল সেই দুটো টিমকেই তারা হারিয়েছে বিশ্বকাপে। তাও আবার কোথায়, একটাকে হারিয়েছে ফাইনালে, একটাকে হারিয়েছে সেমিফাইনালে। একটু যদি যাই আমি এমিলিয়ানো মার্টিনেজের প্রসঙ্গে, এত দারুণ খেললেন। গোল্ডেন গ্লাভস নিয়ে যদি একটু কথা বলি, আমার খুব মন খারাপ লাগছিল যখন আপনার তিনি পেলেন না গোল্ডেন গ্লাভসটা এবং দিয়ে দেওয়া হলো উনাইকে, তখন খুব মন খারাপ হচ্ছিল। না, করার কিছু নেই, কারণটা হলো যে উনাইয়ের পারফরমেন্সই এমন, উনাই সিমন্সের পারফরমেন্সই এমন। উনাই সিমন্স কিন্তু আপনি যে খুব একটা এখন আপনি হয়তো এটা বলতে পারেন যে পুরো টুর্নামেন্টে তো একটা গোল কনসিড করেছে, কিন্তু উনাই সিমন পর্যন্ত তো বলটা যেতে হবে, বলটাকে তো ডিফেন্সে যেতে দেয়নি, কারণ তাদের ডিফেন্স বা এত চমৎকার স্পেনের। সো ওই জায়গা থেকে মনে হচ্ছিল যে এমিলিয়ানো মার্টিনেজ এত ভালো খেললেন, গোল্ডেন গ্লাভসটা সে ডিজার্ভ করে। না, গোল্ডেন গ্লাভস আর শুধুমাত্র একটা ম্যাচের ক্ষেত্রে আসে না, আপনি টোটাল পুরো ম্যাচে টুর্নামেন্টে পারফরমেন্সের উপর নির্ভর করে আসে। আর আর্জেন্টিনাকে আপনি দেখবেন যে আর্জেন্টিনা নকআউট ম্যাচে সবগুলো ম্যাচই জিতেছে, কিন্তু সবগুলো ম্যাচে কিন্তু গোল কনসিড করেছে এবং শুধুমাত্র গোল কনসিড করে না, আগেও গোল কনসিড করেছে। সো একটা দল এতগুলো গোল কেন কনসিড করবে, তার মানেটা হলো যে তার দুই জায়গায় সমস্যা। একটা সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা যেটা আপনি বলছিলেন যে ডিফেন্সের সমস্যা, এবং গোলকিপিংটাও সেরকম ভাবে আমরা এমিলিয়ানো মার্টিনেজকে এই ম্যাচের আগে তেমন ভাবে কিন্তু আপনি দক্ষতার সঙ্গে গোল মানে গোল কাস্টেডিয়ান আগলাতে দেখিনি আর কি। তো সেটা আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা ভুল চয়েস হয়েছে, পারফেক্ট চয়েসই হয়েছে। কারণ সবচেয়ে বড় বিষয়টা হলো যে পারফরমেন্স এবং আপনি পরিসংখ্যান, এই দুটো জিনিস যোগ করলে উনাই সিমন্সের এখানে আমার মনে হয় যারা প্রতিদ্বন্দ্বিতার কেউ ছিলেন না, রাইট, কোনো মতেই ছিলেন না। আর সবচেয়ে বড় একটা সমস্যায় পড়েছে আমি মনে করি যে এই ম্যাচে আর্জেন্টিনা দেখবেন যে আপনি প্রচুর দৌড়েছে আপনার স্পেন, পুরো মাঠ জুড়ে স্পেনের সবাই কিন্তু আপনার দৌড়াদৌড়ি করেছেন এবং সেরকম ভাবে কিন্তু ফিটনেসটা রেখেছেন। বাট আর্জেন্টিনার দলটাকে দেখে মনে হচ্ছে যে তাদের এত এই পেসের সঙ্গে যাওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের নেই। সো এখান জায়গাটাকে তারা অনেক বেশি পিছিয়ে পড়েছে। আর স্পেন খেলেই এমন ফুটবল, যে ফুটবলের সঙ্গে কিন্তু আপনার পেস থাকবে, পাসিং থাকবে, নিখুঁত পাসিং থাকবে এবং জোনাল মার্কিং থাকবে, এবং যার যে দায়িত্ব সেই দায়িত্বটুকু সে ঠিক মতো পালন করবে। সো সেটা তারা ঠিক মতো পালন করছে, আর্জেন্টিনা যেটা করতে পারেনি। একেবারেই তাই, সেটাই আমরা পুরো ম্যাচটা জুড়ে দেখেছি। এবং হতাশাজনক, আমি ভাবছিলাম যে 75 মিনিটের পরে গিয়ে হয়তো একটা পোস্ট করবো যে 75 মিনিট তো হয়ে গেল, আর্জেন্টিনা গোলটা কখন দেবে। যে হ্যাঁ, তারা তো 11টি গোল করেছে 75 মিনিটের পরে গিয়ে, এবং 19টি গোল, সর্বোচ্চ গোল করেছে এবার তারা বিশ্বকাপের। সেই জায়গা থেকে একটু হতাশা থেকেই যায় যারা আসলে আর্জেন্টিন সাপোর্টার। এবং কালকে এমনও হয়েছে গরু নিয়ে যাওয়া হচ্ছিল টিএসসিতে, যে গরু জবাই করে সেটা রান্না করা হবে। তো আমি ভাবলাম যে গরুগুলোর খুব ভাগ্য ভালো যে তারা আসলে বেঁচে গেল, শেষমেশ আর জবাই হবার তো কথা না। আমার ওই সময় তো মানুষ ওই মানসিক অবস্থাতেই নেই যে আর্জেন্টিনা এইভাবে হেরে গেল। যদি একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, যেমনটা আমরা লাস্ট বিশ্বকাপে দেখেছি, ফ্রান্স এবং আর্জেন্টিনা দুর্দান্ত লড়াই, তারপর কিন্তু তারা বিশ্বকাপটা জয় করেছে। কিন্তু এবারে বিশ্বকাপে সেটা কিন্তু ছিল না, সেই লড়াইটা মিসিং ছিল। না, সেটাই একেবারে পুরোপুরি আপনি এটাকে আমরা বলি যে নো কন্টেস্টেড ম্যাচ। এটা এক অর্থে কিন্তু আপনি ফাইনাল ম্যাচে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা বা একটা আমেজ না থাকে, তখন দেখবেন যে সেখানে সেই ম্যাচ থেকে মানে নেওয়ার কোনো কিছু থাকে না। এবং এখানে যেটি বললাম যে এখানে পুরোটা সময় জুড়ে মনে হয়েছে যে আর্জেন্টিনা স্পেনের পিছু দৌড়াচ্ছে, স্পেন খেলছে এবং তারা তাদের মতো করে পুরো ম্যাচটা সাজাচ্ছে, এবং সেই ম্যাচে যা শুধুমাত্র একটা ক্রীড়নকের ভূমিকা পালন করছে আর্জেন্টিনা। এবং সবচেয়ে অবাক করার বিষয়টা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে মেসিকে এই ম্যাচে খুবই নিষ্প্রভ তারা রাখতে সক্ষম হয়েছে। ঠিক আগের ম্যাচে যদি আমি বলি আপনাকে, দেখবেন যে আগের ম্যাচে স্পেনকে তারা যখন ফ্রান্সকে তারা যখন হারিয়েছিল, একই কৌশল তারা নিয়েছিল। ডেম্বেলে আপনার আর এমবাপ্পে খুবই দুর্ধর্ষ ছিলেন, তারা গোলের পর গোল করে যাচ্ছিলেন দুজনেই মিলে। কিন্তু সেই ম্যাচে তারা এই দুজনকে কিন্তু তারা একেবারে বোতলবন্দি করে রাখতে পেরেছিল। এখানেও ঠিক একই রকম ভাবে মেসি সহ বাদবাকি যারা রয়েছেন তাদের সবাইকে এক অর্থে কিন্তু আপনার বোতলবন্দি করে ছিপিটা নিজের কাছে রেখেছে, যখন ইচ্ছে তারা খুলছে, যখন ইচ্ছে তারা আটকে দিচ্ছে। সো এটাই মানে তাদের উইশ অনুযায়ী পুরো ম্যাচটা চলেছে। আর তো আপনি হয় না যে আপনি যদি আর পুরো ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার পুরো 11 জন যারা খেলছে তারা বোধহয় একটা প্যাসেঞ্জার, আর চালকের আসনে বসে রয়েছে কিন্তু আপনি স্পেন।
পুরো ম্যাচ জুড়ে। এক্স্যাক্টলি। আমি রদ্রির প্রসঙ্গে যাব, গোল্ডেন বল পেলেন এবং রদ্রির একটু আগের ম্যাচটার দিকে যদি তাকাই, সম্ভবত আমি ভুল না করলে সর্বোচ্চ পাস খেলেছে তিনি, এবং লাস্ট ম্যাচেও কিন্তু রদ্রির যে পারফরমেন্স দুর্দান্ত। পরে আপনার লাস্ট হাফে গিয়ে হচ্ছে পেড্রিকে নামানো হলো, কুকুরেলাকে নামানো হলো। রদ্রির প্রসঙ্গে যদি আলাদা করে যাই, না দেখুন, রদ্রি না কুকুরেলা আগেই ছিলেন। রদ্রির সবচেয়ে বড় বিষয়টা হলো যে মানে তাকে বলা হয় যে দলের স্টিম ইঞ্জিন, দলের কিন্তু আপনি পুরো অর্কেস্ট্রা, আপনি যদি গানের করেন, গানের কোনো অনুষ্ঠান করেন, সেখানে অর্কেস্ট্রা হিসাবে কিন্তু আপনি যা থাকে সেটাকে মানে আপনার মেইন সুর হিসাবে সেটা কাউন্ট করা হয়। ঠিক একই রকম ভাবে রদ্রি এই দলের মেইন তারকা বা মূল কারিগর, ক্যাপ্টেন তিনি, কিন্তু তিনি খেলেন মিডফিল্ডে। তার কাজ মূলত দুটো, একটা হলো যে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলেন। হোল্ডিং মিডফিল্ডার মিনস আপনি যখন প্রতিপক্ষর কেউ আক্রমণ করতে আসে, মিডফিল্ডে আক্রমণ করতে আসে, সেই আক্রমণগুলো তিনি নষ্ট করে দেন এবং তাদের খেলাটা নষ্ট করেন। আর এর সঙ্গে কিন্তু আপনার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাজ করেন তিনি। সেখান থেকে মিডফিল্ড থেকে বল নিয়ে আপনি উপরের দিকে ফাইনাল থার্ডে দৌড় দেন বা ফাইনাল থার্ডে বল সরবরাহ করেন। সো কাজ তার দুটো। আপনি যদি মনে করে থাকেন যে শুধুমাত্র এই দুটো কাজ তিনি করেন, তাহলে ভুল। আপনি তাকে বলেন যে তার যদি আপনি ওই বল কোথায় কোথায় তিনি বল টাচ করেছেন, এটা যদি আপনি শুধু তার ফুট মার্কিংটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তিনি কোথায় নেই। পুরো মাঠ জুড়ে তিনি কিন্তু রয়েছেন, গোলকিপারের সামনে রয়েছেন, সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তিনি রয়েছেন, মিডফিল্ডেও রয়েছেন, অ্যাটাকিং জোনে রয়েছেন, ফাইনাল থার্ডেও রয়েছেন, মানে কর্নার কিকও করছেন, কর্নার কিক নিচ্ছেনও, কর্নার গোল করার জন্য, হেড করার জন্য এদিকে চলেও এসেছেন। পুরো মাঠ জুড়ে তিনি খেলেছেন এবং পুরো অস্থির করে ফেলেছেন আর্জেন্টিনাকে। এবং আর্জেন্টিনার, আমি মনে করি যে আর্জেন্টিনা যে ভালো মতো খেলতে পারেনি, তার অন্যতম কারণ হলো এই যে আপনার রদ্রির পুরো মাঠ জুড়ে খেলাটা, এবং যে পেসে তিনি সামনে বাড়েন, ঠিক একই পেসে কিন্তু তিনি আবার নিচেও নেমে আসেন। তো এই ট্রানজেকশনটা মানে সমানতালে এই ট্রানজেকশনটা রাখাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং রদ্রিকে আমার কাছে মনে হয়েছে যে একসময় মনে হয়েছে যে ভাই উনি কি খেয়ে নামে, এত স্পিড এবং এত ধরনের আপনার ফিটনেস কিভাবে। সো ভেরি মাচ আপনি ইম্পর্টেন্ট প্লেয়ার। এবং তিনি দেখেন পুরো বিশ্বকাপে তিনি একটা গোলও করেননি, কিন্তু তিনি গোল করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। পুরো ম্যাচটা ইম্প্যাক্ট মানে ভূমিকা রাখতে পেরেছিলেন পুরো ম্যাচে। তার এক ধরনের কিন্তু আপনার আধিপত্য ছিল। জাস্ট এই কারণেই আপনি দেখবেন যে তিনি কিন্তু গোল্ডেন বলটা পেয়েছেন। ভেরি ইউনিক একটা জিনিস যে আপনি কোনো গোল নেই, কোনো অ্যাসিস্ট রয়েছে, কিন্তু কোনো গোল নেই, বাট তারপরেও পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে এত প্রভাব প্রত্যেকটা ম্যাচে তিনি এমন বেশি প্রতিপত্তি দেখিয়েছেন, এত বেশি কার্যকারিতা দেখিয়েছেন যে এখান থেকে আর মানে তিনি পুরো বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে মানে মর্যাদা অর্জন করেছেন। একেবারেই তাই। কিলিয়ান এমবাপ্পে, আমি খুব করে চাইছিলাম অ্যাজ এ ফুটবল লাভার যে বিশ্বকাপটা ফ্রান্সের হাতে উঠুক, কারণ একদম শুরু থেকে এত ভালোভাবে খেলে এসছে। এবং এবারে বিশ্বকাপে আমরা যদি গ্রুপ পর্বের দিকে তাকাই, 3টি টিম, মেক্সিকো একদিকে হচ্ছে ফ্রান্স এবং অন্যদিকে আর্জেন্টিনা, 9 পয়েন্ট নিয়ে যারা আসলে পরবর্তী রাউন্ডে উঠেছিল, রাউন্ড অফ 32-তে। ফ্রান্স এত ভালো খেলেছে, এত ব্যালেন্স একটা টিম। আমরা সবসময় বলেছি যে সবচেয়ে বেস্ট টিম এবং র্যাঙ্কিংয়েও টপে। খুব হতাশ হয়েছি যখন স্পেনের সাথে হেরে গেছে, বাট এই স্পেনের সাথে হারারই কথা। তারপরেও একজন উসমান ডেম্বেলে, একজন মাইকেল ওলিসে, বার্কোলা বা কিলিয়ান এমবাপ্পের মতো এত চমৎকার সব প্লেয়াররা রয়েছেন। এবং যখন আমরা আপনার তৃতীয় নির্ধারণী ম্যাচ দেখলাম, সম্ভবত কিলিয়ান এমবাপ্পেকে নামানো হচ্ছিল না, তিনি বোধহয় জোর করেই নেমেছিলেন। সো ওটাও দরকার ছিল, একটা হ্যাটট্রিক হয়ে গেলে বোধহয়, হ্যাঁ মানে খুব ভালো হতো যদি এবারে বিশ্বকাপও তার একটা হ্যাটট্রিক হয়ে যেত। 2টো গোল তিনি করেছেন। গোলের তালিকায়, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় একদম শীর্ষে রয়েছেন এখন কিলিয়ান এমবাপ্পে। তাকে নিয়ে যদি আলাদা করে বলি, কারণ এটা তার 3য় বিশ্বকাপ, হয়তো আরো 2টো বা আরো 3টে বিশ্বকাপ তিনি খেলবেন। আমি তার নাম দিয়েছি গোল মেশিন হিসেবে। দেখবেন যে আপনি 22টা ম্যাচ খেলেছেন, 22টা ম্যাচে তিনি 22টা গোল করেছেন। দ্যাট মিন্স আপনি কিন্তু প্রত্যেকটা ম্যাচে তার কিন্তু গোলের রেকর্ডটা রয়েছে। তার এই ধারাবাহিকতাটা বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু ওয়ান ম্যাচ ওয়ান্ডার না। এবং তার মানে চিন্তা এইটা কি, দেখুন প্রথম বিশ্বকাপ খেলেছেন 2018 সালে, সেটাতে চ্যাম্পিয়ন হয়েছেন। পরের বিশ্বকাপ খেলেছেন, রানার্স আপ হয়েছেন এবং সেই ম্যাচের ফাইনালে তিনি হ্যাটট্রিক করেছেন। তারপরের বিশ্বকাপ খেলেছেন, সেমিফাইনাল পর্যন্ত এসেছেন। 3য় স্থান হতে পারেনি, 4র্থ স্থান হয়েছেন এবং সবচেয়ে বেশি গোল নিয়ে কিন্তু তিনি এই বিশ্বকাপের গোল্ডেন বুটটা পেয়েছেন। তো নিশ্চিতভাবে কিন্তু আপনি মানে দুর্দান্ত একটা পারফর্মার, কোনো সন্দেহ নেই। এবং এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল তার। 3টা বিশ্বকাপ খেলে, মেসি বিশ্বকাপ খেলেছেন 6টা বিশ্বকাপ খেলেও কিন্তু মেসি এত গোল করতে পারেনি যে 3টা বিশ্বকাপ খেলেই আপনি সর্বোচ্চ গোলদাতার তালিকা এখন কিলিয়ান এমবাপ্পে রয়েছেন। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে তার যে বয়স, আরো 2টো বিশ্বকাপে নিশ্চিতভাবে তিনি খেলতে পারবেন যদি ইনজুরি না পড়েন, তিনি নিশ্চিতভাবে কিন্তু খেলতে পারবেন। সো
এই গোলটাকে তিনি কোথায় নিয়ে যাবেন কে জানে। আমরা তো এই দেখেছিলাম গোলটা কবে এসে কে ভাগবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। Very tough লামিনী হবে। ইয়ামাল শুরু করলো, বাট লামিনী ইয়ামালের গোল কিন্তু বিশ্বকাপে এবার একটা, রাইট, লামিনী হ্যাঁ। ইয়ামালের গোল একটা। লামিনী ইয়ামাল কিন্তু আপনি ফুল অতটা ফিটনেস এফেক্টিভ না, ফুল ফিটনেস নিয়ে তিনি যে পুরো বিশ্বকাপটা খেলেছেন তা কিন্তু না। যেমন আপনি প্রথম ম্যাচেতে তিনি মাত্র 10 মিনিটের জন্য নেমেছিলেন, যখন গোল পাচ্ছিল না তখন নেমেছিলেন। তারপরেও আপনি নেমেছেন, আপনি বদলি হিসাবে বা কখনো আপনি সেরা একাদশে নেমেছেন, কিন্তু তারপর আবার তাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। মানে পূর্ণ মাত্রায় কিন্তু ফিটনেস তার ছিল না, তার এবং নিকো উইলিয়ামস এই দুজনের কিন্তু আপনি পূর্ণ মাত্রায় ফিটনেস ছিল না। যে ফিটনেসটা আস্তে আস্তে পুরো বিশ্বকাপে যত গড়িয়েছে তখন তার ফিটনেসটা আর একটু রিগেইন করেছেন তারা, এবং এই কারণে দেখবেন যে ফাইনাল ম্যাচে তারা দুজনেই দুর্দান্ত খেলেছেন। আপনি চিন্তা করেন, এক পাশে নিকো উইলিয়ামস এবং এক পাশে ইয়ামাল, আপনি প্রতিপক্ষের যে কোনো ডিফেন্স তো আপনি ভয়ের ঠকঠক করে কাঁপবে। এবং এই ম্যাচেও আর্জেন্টিনার ম্যাচেও কিন্তু তারা তাই করেছে। ওই পাশ থেকে ইয়ামাল যখন দেখছেন যে পারছেন না, ইয়ামালকে যখন ফাউলের শিকার করা হচ্ছে, তখন এদিক থেকে নিকো উইলিয়ামস কিন্তু দুর্দান্তভাবে এগিয়ে চলেছেন। সো এই বয়স কম, পেস রয়েছে এবং জেতার জেদ রয়েছে, ড্রিবলিং দুর্দান্ত, জানেন যে কোন সময় কি করতে হবে, পরিণত একেবারে ম্যাচুরিটি, দুর্দান্ত ম্যাচুরিটি, এত কম বয়সে এত সুন্দর ম্যাচুরিটি এবং এত চমৎকার খেলেন। আপনি যে কোনো দলের জন্য কিন্তু অনেক বড় একটা সম্পদ তারা। আর যেটি বলছিলাম যে কিলিয়ান এমবাপ্পে কোথায় থামবেন এটা কেউ জানে না, তবে যেহেতু মাত্র 3টা বিশ্বকাপ খেলে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি, এক বিশ্বকাপে এই বিশ্বকাপে সর্বোচ্চ গোল তিনি করেছেন, জোড়া গোল তো আর কেউ করতে পারেনি, মানে ডাবল ফিগার আর কেউ যেতে পারেনি। তো এবং অ্যাসিস্টও রয়েছে তার, 4টা অ্যাসিস্ট রয়েছে। দ্যাট মিনস তিনি শুধু গোল করেন না, গোল করানো, দলের অধিনায়ক, সেই সঙ্গে খেলাটা তিনি খেলেন না, পুরো ম্যাচটাকে কিন্তু তিনি গড়ে তোলেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এমবাপ্পে যেভাবে খেলছিলেন তাতে তার ফাইনালে খেললে আমি অবাক হতাম না, কিন্তু কোনো মতে অবাক হতাম না। কিন্তু প্রবলেমটা হলো যে স্পেন, তাদের জন্য স্পেনকে এই ফ্রান্সকে থামানোর জন্য যে কৌশল নিয়ে খেলার কথা ছিল সেই কৌশলটা তারা দুর্দান্তভাবে করে দেখিয়েছে। সেমিফাইনালে যখন এই দুটো দল মুখোমুখি হয়েছিল, আপনার মনে আছে কিনা, আমি আপনারই কোনো একটা অনুষ্ঠানে বলেছিলাম যে স্পেন এবং ফ্রান্সের সেমিফাইনালে যারা জিতবে তারাই কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। এবং সেটাই হয়েছে। এবারে বিশ্বকাপের গল্প থাক, আবার 4 বছর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টি মহাদেশের 6টি দেশে, এবং বিশ্বকাপের 100 বছর পূর্তি হবে। 64টি দল খেলবে সর্বোচ্চ। এখন পর্যন্ত কনফার্ম হয়নি যে 64টি দল খেলবে, বলা হচ্ছে যদি হয় তাহলে ধরে নিচ্ছি 64টি দল খেলবে। আমরা বাংলাদেশিরা কি এই নেক্সট বিশ্বকাপে কখনো সুযোগ করতে পারবো, নাকি আরো অনেক বছর অপেক্ষা করতে হবে? 4 বছর পরে তো সুযোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণটা হলো যে আপনাকে বিশ্বকাপে খেলতে হলে এশিয়া থেকে যে কটা দেশ খেলবে সেই তালিকায় আপনাকে যেতে হবে। খুব সম্ভবত এবার 8টা দলের মতো খেলেছে, আপনাকে সেই 8টা দলের একটা দল হতে হবে। তো 8টা দলের একটা দল হতে হলে আপনাকে তো এশিয়ান জোনে আগে বেস্ট হতে হবে। তো বাংলাদেশ তো এখন সাফ জোনেই, কিন্তু আপনি একবার বাংলাদেশ যেতে, রাইট, একবার বাংলাদেশ যেতে, তো একবার আপনি আফগানিস্তান যেতে, তো একবার আপনার ইন্ডিয়া যেতে, তো মালদ্বীপ যেতে, কখনো কিন্তু মানে ধারাবাহিকভাবে কিন্তু সাফেই বাংলাদেশ এখন পর্যন্ত তেমন ভাবে নিজেদের মানে শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারেনি। মাঝে মাঝে যেতে, কিন্তু ম্যাক্সিমাম সময় হারে। তো সেটা প্রমাণ করতে হবে, এবং তারপরে আপনার এশিয়ান জোনে আপনাকে ভালো ফুটবল খেলতে হবে, কারণ যারা রয়েছে তারা তো ধরেন আপনি তাদেরকে বিট করতে হবে। তাদেরকে বিট করতে হলে আপনাকে সেই অনুযায়ী কিন্তু ফুটবল খেলতে হবে, বা সেই শক্তি নিয়ে ফুটবল খেলতে হবে, সেরকম দল সাজাতে হবে, সেরকম কৌশল নিয়ে খেলতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের তো নিজস্ব কোনো এখন পর্যন্ত একটা মাঠই নেই। তো যে ফেডারেশনের একটা মাঠ নেই, সেই ফেডারেশনকে নিয়ে বা সেই দেশের ফুটবল নিয়ে আপনি বিশ্বকাপে খেলার চিন্তা করাটা তো অনেক দূরের বিষয়। সো আগে আমার কথা হলো যে আগে এই স্ট্রাকচারগুলো ঠিক করতে হবে, এই ফাউন্ডেশনগুলো ঠিক করতে হবে, তারপর আপনি স্বপ্ন দেখবেন। আপনার কিন্তু এই বিষয় নিয়ে লেখা উচিত। আমরা সবাই জানি ফুটবল কিভাবে, মানে একটা দেশ কিভাবে ফুটবল বিশ্বকাপে খেলে, এটা কিন্তু রকেট কোনো সায়েন্স না। এটা হঠাৎ করে যে চলে আসে কেউ, তাও কিন্তু না। এটার পিছনে আপনার প্যাশন লাগে, এটার পিছনে ধৈর্য লাগে, এটার পিছনে মানি লাগবে, এটার পিছনে বিনিয়োগ লাগবে, এটার পিছনে অবশ্যই আমি মনে করি যে সরকারি সহায়তা তো অবশ্যই লাগবে। সবকিছু মিলে এটা হিউজ মানির বিষয় রয়েছে, এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আপনার প্রপার প্ল্যানিং, ধৈর্য এবং সঠিক লোক। রাইট, একেবারেই তাই। থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য, এবং এই শো এর মধ্য দিয়ে কিন্তু আমাদের বিশ্বকাপ জার্নি এবারের মতো শেষ। যদি বেঁচে থাকি, সবকিছু ঠিক থাকে, তাহলে হয়তো আবারও দেখা হবে 4 বছর পর। ধন্যবাদ আপনাকেও, কারণটা হলো খুব সম্ভবত আপনার এই অনুষ্ঠানে প্রথম যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে বোধহয় আমি এসেছিলাম, তো আজকে বোধহয় এন্ডিংটাও আমি করছি। মনে হচ্ছে যে এই বিশ্বকাপ আপনার স্পেন জিতেছে, আর্জেন্টিনা জিততে পারেনি, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে এই অনুষ্ঠানে আমি জিতে গেছি। একেবারেই তাই। থ্যাংক ইউ সো মাচ আরো একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে এবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর
আমরা সবসময় ছিলাম আপনাদের পাশে, সেটা প্রি শো হোক পোস্ট শো হোক। আমরা চেষ্টা করেছি আমাদের টিবিএস ম্যাচ অ্যানাটমির মধ্য দিয়ে অনেক অনেক আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে, এবং আজকে যেহেতু শেষ শো, সো আমি মো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন। আপনারা দেখছিলেন টেলিক্যাশ প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমি। ফুটবলের জয় হোক, আমাদের প্রত্যেকের ভালোবাসার জয় হোক। আমরা খুব ভালো থাকি, সুস্থ থাকি এবং শান্তিতে জীবনটাকে যাপন করি।